আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার তোমাদের কাছে হাজির হলাম একটা রেসিপি নিয়ে। সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণ যে রেসিপিটা কি হতে পারে। তো আমাদের বাঙালির কিন্তু সবচেয়ে একটা প্রিয় রেসিপি। তো এই ঝিঙে আলু পোস্ত কিভাবে বানাই আমি তোমাদের কাছে সেটাই আজকে দেখাবো। তার জন্য এখানে 1 কিলো ঝিঙে আর 2টো আলু রেখেছি, আর কিছু পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে হয়ে যাবে আজকে আমার ঝিঙে আলু পোস্ত। প্রথমে আমি আলুগুলো আর ঝিঙেগুলো কেটে নেব। এই 1 কিলো ঝিঙে আর আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব, আর পোস্ত লঙ্কাটা দিয়ে আমি শিলে বেটে নেব। তো এই যে ঝিঙে আর আলু আগে কেটে রেডি করে নিই, আর পোস্তটা শিলে বেটে নিই, তারপর দেখাই। দেখো, ঝিঙেগুলো প্রথমে গোটা ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কারণ ঝিঙে কাটার পর আর যদি জলের মধ্যে ডুবিয়ে ধোয়া হয় তাহলে ভীষণ ঝিঙের মধ্যে জল ঢুকে যায়। এমনিতেই তো ঝিঙের মধ্যে প্রচুর জল বেরোয়। আর আলুগুলো কেটে 2বার জল ফেলে দিয়ে ধুয়ে আবার জলে ডুবিয়ে রেখেছি, কারণ আলু বেশিক্ষণ জল ছাড়া থাকলে লাল হয়ে যায়। আর এই পোস্ত আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি রেখেছি একটা শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন। ব্যাস, পোস্ত বানাতে কিন্তু আর বিশেষ কিছু লাগে না। আর এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তবে চলো এখন রান্নাটা শুরু করি। কড়াই আমি গরম হতে দিয়েছিলাম, সেখানে 2 চামচের মতো তেল দিয়েছি, কারণ পোস্ত রান্নার জন্য খুব একটা বেশি তেল লাগে না। তেল গরম হলে প্রথমে আমি লঙ্কা আর ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নের একটু ভাজা গন্ধ বেরোলে সেখানে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেলেই সেখানে দিয়ে দিলাম ঝিঙেগুলো। এরপর আলু আর ঝিঙে একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি একদমই কমিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম, কারণ এরপর ঝিঙের থেকে বেশ কিছু জল বেরিয়ে যাবে। দেখো, এখন ঢাকা খুলে দেখাই যে কতটা জল বেরিয়েছে ঝিঙের থেকে। এই ঝিঙের জলেই কিন্তু ঝিঙের আর আলু সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে পোস্ত তৈরি করতে গেলে কিন্তু আর নতুন করে কিছু জল দেওয়ার দরকার হয় না। একবার করে ঢাকা খুলে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে তারপর আবার ঢাকা দিতে হবে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু একেবারে কম আঁচের মধ্যে হবে। এটা একটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রান্না, এখানে পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয় না। দেখো, এইভাবে একবার করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে বারে বারে ঢাকা খোলা আর ঢাকা দেওয়া কম আঁচে রান্না করলে কিন্তু একটুও জলের আর দরকার হয় না, তাতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। দেখো, আবার ঢাকা খুলে দেখায়, আর জল নেই, জল একেবারে শুকিয়ে গেছে। এরপর আমি এখানে দেব পরিমাণ মতো নুন। কারণ এর আগে আমি নুন দিইনি এই কারণে যে অনেকটাই জলের জন্য সবজিটা বেশি লাগছিল, তখন যদি নুন দিয়ে দিতাম তাহলে সবজির নুনটা একটু বেশি হয়ে যেত। তাই অনেকটাই জল কমে গেছে, আলু ঝিঙে সব সেদ্ধও হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো নুনটা দিলাম। নুন দিয়ে তারপর আমি যে শিলে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিলাম। দেখো, শিলে বাটা পোস্তটা একটু দানা দানা হয়, তার জন্য আমার মনে হয় যে শিলে বাটা পোস্ত দিয়ে কিন্তু ঝিঙে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি শিলের যে শেষ সময়ে শিলের থেকে জলটা তোলা হয় পোস্ত বাটার পর, সেই জলটাও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে, দেখো ঝিঙে আলু কিন্তু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর নতুন করে জলের দরকার হয়নি। আমার মনে হলো পোস্তটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু পোস্ত ছিল সেটাও দিয়ে দিলাম। আর শেষে দিলাম একটু সর্ষের তেল। এরপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো।
দেখো, তোমরাও যদি এইভাবে একবার শিলে বাটা পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত রান্না করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রান্নাটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট। এরপর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, তারপর আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না শেষ হয়ে গেছে। এখানেই গরম কড়াই থেকে আমি অন্য পাত্রে পোস্তটা তুলে নিচ্ছি, কারণ এর বেশি গরম কড়াইয়ে রেখে দিলে পোস্তটা একটু শুকনো হয়ে যাবে, আর খুব বেশি শুকনো পোস্ত ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না। তাই আমি গরম কড়াই থেকে তুলে নিচ্ছি অন্য পাত্রে। দেখো কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গেল, আর এটা তো সম্পূর্ণ নিরামিষ রান্না দেখলে। তাই এই ঝিঙে আলু পোস্ত দিয়ে গরম ভাত ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তবে যদি হয় শিলে বাটা, আরও টেস্টি হয়। তো তোমরাও এইভাবে একবার শিলে বাটা পোস্ত দিয়ে ঝিঙে আলু পোস্ত করে খেও, তারপর কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আজকে চলি, টাটা।